আমিরের শরীর ২-৩টে ঝাঁকি দিয়ে নিথর হয়ে যায়। পদ্মজা মাথায় এক হাত দিয়ে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকায়। তার শরীরটা কেমন যেন করছে। চোখের সামনে তিলে তিলে গড়ে তোলা প্রেমের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে শব্দ শুনতে পাচ্ছে। শব্দের আঘাতে তার মগজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পদ্মজা আর্তনাদ করে ওঠে। ২ হাতে মাটি চাপড়ে চিৎকার করে কেঁদে উঠল, আল্লাহ আল্লাহ বলে। তার চিৎকার শুনে সন্তানহারা পেঁচাটির কান্না থেমে যায়। আল্লাহ উচ্চারণটি প্রতিধ্বনিত হতে থাকে যেন বারবার। এই একটি ডাকে পদ্মজার সর্বহারার বেদনা ফুটে ওঠে। সে আপন মানুষের মৃত্যু দেখতে দেখতে ক্লান্ত। তার যন্ত্রণার পাহাড় ভেঙে গেছে। পদ্মজা বাচ্চাদের মতো হাঁটুতে ভর দিয়ে একবার ডানে যায়, আরেকবার বামে যায়। তারপর আমিরের মাথার কাছে এসে বসে। আমিরের চোখ দুটো খোলা, পদ্মজার দিকে তাকিয়ে আছে। চোখ জোড়ার কি পদ্মজাকে দেখার তৃষ্ণা মেটেনি? তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না পদ্মবতী। পদ্মজা চমকে পিছনে তাকায়। কেউ নেই। ডান পাশ থেকে আবার শুনতে পায় একই কথা। পদ্মজা ডান পাশে তাকায়। তারপর শুনতে পায় বাম পাশ থেকে। পদ্মজা চরকির মতো ঘুরতে থাকে। সে বাস্তব দুনিয়া থেকে বেরিয়ে এসেছে অনেক আগে। আমিরের বলা পুরনো কথাগুলো সে শুনছে। প্রতিটি কথা তাকে সূচের মতো খোঁচাচ্ছে। পদ্মজা এত ব্যথা সহ্য করতে না পেরে ২ হাতে ঘামছে ঘাস টেনে তুলল। তারপর এক হাত দিয়ে মাটিতে আঘাত করতে করতে চিৎকার করে কাঁদল। কাঁদতে কাঁদতে তার গলার স্বর স্তব্ধ হয়ে যায়। সে শরীরের ভার ছেড়ে দেয়। সেজদার মতো উবু হয়। তারপর মাথা তুলে এক হাতে আমিরের চোখ দুটি বন্ধ করে দিল। চোখের জল মুছে চারপাশে চোখ বুলালো। তার চোখের দৃষ্টি অস্থির, নিঃশ্বাস এলোমেলো। এই বিশাল পৃথিবীতে এখন সে একা। আচমকা সে উঠে দাঁড়ায়। যেখানে বোঝ আসর হয়েছিল সেখানে ছুটে যায়। আমিরের প্লেট আলাদা। তার প্লেটে দুটো পদ্ম ফুল আঁকা। পদ্মজা খুঁজে খুঁজে আমিরের প্লেটটা বের করলো। সেখানে কিছু খাবার অবশিষ্ট ছিল। পদ্মজা ঘাড় ঘুরিয়ে একবার আমিরের মৃতদেহ দেখল। তারপর দ্রুত অবশিষ্ট খাবারটুকু খেলো। খাবার শেষ হতেই পানি না খেয়েই দৌড়ে আমিরের কাছে আসে। একটা তীক্ষ্ণ ঠান্ডা স্রোত বুকের এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। চারটা অর্ধেক ডুবে গিয়েছে, তবে তার আলো এখনো রয়ে গেছে। পদ্মজা আমিরকে টেনে সোজা করল। আমিরের শার্টের বুক পকেট থেকে একটা বিষের শিশি বেরিয়ে আসে। পদ্মজা শিশিখানা হাতে নিয়ে অবাক চোখে আমিরের ফ্যাকাশে মুখটা দেখে। সে কিছু একটা বলে, কিন্তু কথাটি ফুটল না। তার কথা হারিয়ে গেছে। তারপর ভাবল বিষ খেয়ে আত্মহত্যা করবে, কিন্তু পরক্ষণে মনে পড়ল আত্মহত্যা মহাপাপ। পদ্মজা বিষের শিশি ছুঁড়ে ফেলল পুকুরে। আমিরের মাথাটা কোলে নিয়ে অনেকক্ষণ গুনগুন করে কাঁদল পদ্মজা। বাতাসের বেগ বেড়েছে, রক্ত শুকোনোর পথে। ঠান্ডা কাটার মতো বিচ্ছে শরীরে। পদ্মজার ভীষণ ঘুম পাচ্ছে। সে রক্তাক্ত আমিরকে টেনে মাঝে নিয়ে এসে সুন্দর করে শুইয়ে দিল। তারপর আমিরের নিথর দেহটিকে ২ হাতে জড়িয়ে ধরে তার বুকের উপর শুয়ে পড়ল। মিনিট ২ পর ঘুম ঘুম চোখে মাথা উঁচু করে আমিরের ২ গালে সময় নিয়ে দুটো চুমু দিল পদ্মজা। একটা কুকুর পদ্মজাকে ঘিরে হাঁটছে, আর বাকি দুটো কুকুর মজিদ, খলিল, রিদওয়ান ও আসমানীর লাশ শুকছে। ক্লান্ত পদ্মজা আমিরের বুকে শুয়ে শান্ত হলো। চোখ বুজল। যে পৃথিবীর লীলা খেলায় সে বাধ্য হয়েছে স্বামীর বুকে অস্ত্র চালাতে, সেই পৃথিবীর উদ্দেশ্যে মনের খাতায় চিঠি লিখল। ক্ষমা করো পৃথিবী, তাকে আমি ঘৃণা করতে পারিনি। তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি। যার হাতের 5টি আঙ্গুল আমার নির্ভরতা, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়, যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার, যার ভালোবাসার আহ্বানে সব কিছু তুচ্ছ করে ছুটে যাই, যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যাই, তার কষ্ট আমি কি করে সহ্য করি? লোকে বলে স্বামীর বা পাঁজরের হাড়ে স্ত্রী তৈরি। তাহলে যার পাঁজরে আমার সৃষ্টি, তার আর্তনাদ কি করে শুনি? এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি। ও পৃথিবী, সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বা পাশেই হয়। আমি তাকে ভালোবাসি। যেমন সত্য চন্দ্র সূর্য, তেমন সত্য আমি তাকে ভালোবাসি। শেষ রাত্রি।
চারিদিকে ছড়িয়ে আছে রক্ত। একটি জিহ্বা বের করা নারী দেহ, 3টি ক্ষতবিক্ষত পুরুষ দেহ ও একটা মাথা। মাঝখানে শুয়ে আছে আমির হাওলাদার। তার বুকের উপর শুয়ে আছে তারই অর্ধাঙ্গিনী, তারই খুনি উম্মে পদ্মজা। খাবারে ঘুমের ওষুধ ছিল বলে পদ্মজা ঘুমিয়ে পড়েছে। 3টে নেড়ি কুকুর এলোমেলো হয়ে এদিক সেদিক হাঁটছে। সাই সাই করে বাতাস বইছে। অনেকগুলো তারার মাঝে একটা চাঁদ, স্বচ্ছ আকাশ। চাঁদটা তার নরম আলো নিয়ে ঠিক আমির পদ্মজার উপর স্থির হয়ে আছে। প্রচণ্ড গরম পড়েছে। প্রেমা ঘেমে একাকার। তৃষ্ণায় তার গলা শুকিয়ে চৌচির। ইচ্ছে করলেই হাত বাড়িয়ে নদীর পানি দিয়ে গলা ভেজাতে পারে, কিন্তু তার ইচ্ছে করছে না। বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে 7 মাস পূর্বেই। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ভগ্ন হৃদয় নিয়ে দিব্যি বেঁচে আছে। মাঝে মাঝে সে নিজেকে প্রশ্ন করে, কেন সে বেঁচে আছে। তুষার তার হাতের সিগারেটটি নদীতে ফেলল, তারপর সামনে তাকালো। কালো বোরকা পরে বসে আছে প্রেমা। তার মাথার উপর বাঁশের ছাউনি। সে চোখ ছোট ছোট করে উদাসীন হয়ে তাকিয়ে আছে দূরে, বহু দূরে। তুষার 4 মাস ধরে প্রেমাকে দেখছে। মেয়েটা সবসময় উদাসীন থাকে। তুষার তার কপালের ঘাম মুছল। গরম ভালোই পড়েছে। সে তার ব্যাকপ্যাক থেকে পানির বোতল বের করে গলা ভেজালো। তারপর প্রেমাকে ডাকলো, এই মেয়ে, পানি খাও, গরম পড়েছে খুব। প্রেমা তাকালো না। তুষার তার এক ভ্রু উঁচিয়ে ডাকলো, এই যে খুকি। প্রেমা ঘাড় ঘুরিয়ে ছোঁ মেরে বোতল নিল, তারপর আবার আগের মতো ঘুরে বসল। প্রেমার ব্যবহারে তুষার বেকুব বনে গেল। তার মাথা চড়ে যায়। এইটুকু মেয়ে বেয়াদবি করলো কিভাবে। তুষার দূরে গিয়ে বসল, কিন্তু তার রাগ বেশিক্ষণ রইল না। দোষটা তো তারই। বয়সের পার্থক্যটা বেশি হওয়াতে প্রেমাকে তার বউ মনে হয় না। তাই গত 4 মাসের দাম্পত্য জীবনে একবারও সে প্রেমার হাত ধরেনি। কখনো ভাবেও নি তার একটা বউ আছে। শুধু দুজন এক বাড়িতে থেকেছে, এই যা। এই যুগে এরকম 14-15 বছর বয়সের পার্থক্যে স্বামী স্ত্রী অহরহ দেখা যায়। তবুও কেন যেন তুষার প্রেমাকে ছোট স্কুল পড়ুয়া একটা মেয়ে ছাড়া আর কিছু ভাবতে পারে না। সে প্রেমার সাথে সবসময় দূরত্ব রেখেছে। মানসিকভাবে ভেঙে পড়া মেয়েটাকে সময় দেয়নি। এতবার কাঁদতে দেখেও আদর করে কখনো কান্না থামায়নি। সব কিছু স্বাভাবিকভাবে নিয়েছে। তুষার যে রসকসহীন কাঠখোট্টা একটা মানুষ প্রেমা বুঝে নিয়েছে। তুষারও বুঝতে পেরেছে। তাকে বুঝিয়েছে তার মা। গত শুক্রবার জুম্মার পর তুষারের মা আয়তুন বিবি তুষারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। বুঝান বউকে বউয়ের মতো দেখতে। বিয়ে যখন হয়েছে, প্রেমাই তুষারের জীবনের নিখুঁত স্ত্রী। প্রেমা নিঃসঙ্গতার কামড়ে খিটখিটে হয়ে যাচ্ছে। এক বোন কবরে, অন্য বোন জেলে। যে স্বামী হয়েছে সেও দূরত্ব বজায় রেখে চলে। এভাবে মেয়েটা কিভাবে স্বাভাবিক জীবনযাপন করবে। মায়ের কথা শোনার পর তুষার কাজকর্ম রেখে অনেক ভেবেছে। উপলব্ধি করল পদ্মজার মুখে প্রেমার যে বর্ণনা সে শুনেছিল, যে প্রাণচঞ্চল লজ্জাবতী মেয়েটার কথা সে শুনেছিল, সেই মেয়েটা আর আগের মতো নেই। তুষারের বিবেক জাগ্রত হয়। সিদ্ধান্ত নেয় প্রেমাকে সময় দিবে, সম্পর্কটাকে সুযোগ দিবে, সহজ করবে। তাৎক্ষণিক সে প্রেমাকে জানালো তারা অলন্দপুরে ঘুরতে যাবে। তুষারের সিদ্ধান্ত শুনে প্রেমা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। গত 2 দিন তুষার ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করেছে, তাও সব কথা পড়া নিয়ে। এত ছোট মেয়ের সাথে কি বন্ধুত্ব হয়। তুষার কথা বলে সম্পর্ক সহজ করতে গিয়ে আরও কঠিন করে তুলেছে। সে কিছুতেই প্রেমার সাথে সহজ হতে পারছে না। তারপর আজই দুজন গ্রামের উদ্দেশ্যে বের হলো। পথে কেউ কোনো কথা বলেনি। অলন্দপুর চলে এসেছে তারা। নৌকা ধীর গতিতে আটপাড়ার দিকে এগুচ্ছে। তুষার আর চোখে প্রেমাকে দেখল। প্রেমা ঝিম ধরে বসে আছে। তুষার খেক করে গলা পরিষ্কার করে ডাকল, প্রেমা। প্রেমা ঘাড় ঘুরিয়ে তাকালো। সে অবাক হয়েছে। স্বামী নামক কঠিন পাথরটি তাকে সবসময় খুকি বলে, অথবা এই মেয়ে ডাকে। হুট করে প্রেমা ডাকটা শুনে অবাক হয়েছে, আবার ভালোও লাগলো। তুষার গাম্ভীর্যতা ভেঙে প্রেমার দিকে এগিয়ে আসে। প্রেমার সামনে এসে বসল। মাঝি বাউল গান গাইছে। গাইতে গাইতে বৈঠা বইছে। তুষারকে এরকম মুখোমুখি বসতে দেখে প্রেমা উৎসুক হয়ে তাকায়।
তুষার বসেছে তো ঠিকই, কিন্তু কি বলবে খুঁজে পাচ্ছে না। আরও 2-3 বার খ্যাঁক করে কাশল। তারপর বলল, আমাদের সম্পর্কটা আসলে কি? এটা কেমন প্রশ্ন? প্রেমা ভ্রুকুটি করল। তুষার নিজের প্রশ্নে নিজে হতভম্ব হয়ে যায়। হয় সে কঠিন কঠিন কথা বলে, নয়তো কি বলে নিজেও বুঝে না, প্রেমও বুঝে না। তুষার 2 দিনের চেষ্টায় বুঝে গিয়েছে মেয়ে মানুষ পটানোর চেয়ে আসামি ধরা সোজা। প্রেমার সাথে তার জমছেই না। আসলে কি পটাতে পারছে না, নাকি কীভাবে পটাতে হয় সেটাই তুষার জানে না। প্রেমা চোখ ফিরিয়ে নিল। তুষারের হাবভাব সে বুঝে না, বোঝার ইচ্ছেও নেই। মেট্রিক পরীক্ষাটা দেওয়া হয়নি, আরও 1 বছর পড়তে হবে। জীবনটা এলোমেলো হয়ে গেছে, তার পাশে আপন বলতে কেউ নেই। প্রেমার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তুষার সেই দীর্ঘশ্বাস শুনতে পায়। সে প্রেমার দিকে তাকালো। এইটুকু মেয়ের দীর্ঘশ্বাস এত ভারী। তুষার নরম কণ্ঠে বলার চেষ্টা করল, তুমি কি আমার উপর বিরক্ত? তুষার নরম কণ্ঠে কথা বলার চেষ্টা করলেও কণ্ঠস্বরে গাম্ভীর্যতা থেকে যায়। প্রশ্ন করে 2 ভ্রু কুঁচকে প্রেমার দিকে তাকায়। তার চাহনি দেখে মনে হচ্ছে প্রেমা চোর, চুরি করে ধরা পড়েছে, আর তারই জিজ্ঞাসাবাদ বসেছে। প্রেমা জবাব দিল না। তুষারের ভ্রু দুটি আরও বেঁকে গেল। সে কাট কাট স্বরে বলল, প্রশ্ন করেছি তো, উত্তর কোথায়? প্রেমা অন্যদিকে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, না, বিরক্ত না। তাহলে আমার সাথে কথা বলো না কেন? প্রেমা নির্বিকার চোখে তাকালো, বলল, আপনিও তো বলেন না। তুষার থতমত খেয়ে যায়। প্রথম প্রথম প্রেমা তুষারের সাথে কথা বলার চেষ্টা করেছে। তখন তুষারই হু হা এর বেশি কিছু বলেনি, তাই কখনো দীর্ঘ আলাপ হয়নি। প্রেমার কথায় তুষার বিব্রত বোধ করলেও নিজেকে গুটিয়ে নিল না। সে কখনো হারেনি, সবসময় জয়ী হয়েছে। এবারের চ্যালেঞ্জটা মেইলি ব্যাপার। যাই হোক, সে হারবে না। হ্যাঁ, কিছুতেই হারবে না। তুষার মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, পিছনের কথা বাদ, এখন থেকে 2 জনই কথা বলবো, ঠিক আছে? প্রেমা হাসূচক মাথা নাড়ালো। তুষার বলল, বেশি গরম লাগছে? লাগছে। তুষার দূরে চোখ রেখে বলল, আর কিছুক্ষণ, এসেই পড়েছি। আচমকা কালো মেঘে ছেয়ে যায় আকাশ। দক্ষিণা বাতাস ধেয়ে আসে। দর্শি বাতাসে প্রেমার ওড়নার একাংশ ছাউনির বাইরে চলে যায়। তুষার ধরল। প্রেমা তার অবাধ্য ওড়নাকে সুন্দর করে গায়ে পেঁচিয়ে নিল। 3-4 দিন ধরে হুটহাট বাতাস বইছে, সেই সাথে ভ্যাপসা গরম তো রয়েছেই। তুষার চোখ ছোট ছোট করে চারপাশ দেখছে। নদীর 2 পারে 2 গ্রাম, বামে হিন্দু পাড়া, ডানে আটপাড়া। আটপাড়ার সব মানুষ মুসলমান। তুষার বলল, হিন্দু পাড়ায় কখনো গিয়েছ? অনেকবার। তুষার প্রেমার মুখের দিকে তাকালো, বলল, আমাদের বিয়েটা কি করে হলো জানো? জানি। কি জানো? প্রেমা নির্বিকার স্বরে বলল, হানি খালামণির কাছে আপনার আম্মা প্রস্তাব নিয়ে যান। তারপর কিছু বুঝে ওঠার আগে পরদিনই আমার বিয়ে হয়ে যায়। তুষার গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল, অচেনা একজনকে এক কথায় বিয়ে করে নিলে কেন? তোমার অনুমতি নেওয়া হয়নি? তুষার এসব কেন জিজ্ঞাসা করছে প্রেমা জানে না। জানতে ইচ্ছে হলেও সে প্রশ্ন করবে না। প্রেমা উদাস গলায় বলল, তখন আমার অভিভাবক আমার নানু আর খালামণি ছিল। আমার ভাবার বা বলার কিছু ছিল না। খালামণি যা চেয়েছে তাই হয়েছে। তুমি এই বিয়েতে সুখী হতে পারোনি, তাই না? তুষারের সহজ সরল প্রশ্ন। প্রেমা তুষারের চোখের দিকে সরাসরি তাকালো। মানুষটা হঠাৎ করে তার সুখ নিয়ে ভাবছে কেন? সে চোখ নামিয়ে ফেলল। কিছু বলল না। তুষার মিনিট 2 সময় পার করে বলল, আমাদের বিয়ে হোক তোমার বড় আপা চেয়েছিলেন। প্রেমা চকিতে তাকালো। তার চোখ দুটি হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে। তুষার পরিষ্কার দেখতে পাচ্ছে প্রেমার মুখটা কেমন সতেজ হয়ে উঠেছে। প্রেমা বলল, আপা চেয়েছিল? তুষার বলল, তোমার আপা মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও তিনি তোমাকে নিয়ে চিন্তিত ছিলেন। তখন আমার আম্মা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিলেন। বারবার টেলিফোন করতেন, বিয়ের জন্য চাপাচাপি করতেন। আমি বিয়েতে আগ্রহী ছিলাম না। আমার বেড়ে ওঠা অন্য 10 জনের মতো ছিল না। বাবা ছাড়া শহরে বেড়ে ওঠা ছেলে মেয়েগুলো জানে জীবন কতটা নিষ্ঠুর হতে পারে। তোমার আপা কম কথা বলতেন। কথা বলতে বলতে হুট করে থেমে যেতেন। তার মাঝে আম্মাও কল করতেন অনবরত।
তাই একবার আম্মার সাথে চেঁচামেচি করেছিলাম। কিছু কথা তোমার আপার কানে যায়। সেদিন রাত্রিবেলা হাওলাদার বাড়ির সম্পর্কে বলতে বলতে তোমার আপা থেমে যান। বাকি কথা কিছুতেই বলছিলেন না। যখন জোর করছিলাম বলার জন্য আমাকে অনুরোধ করেন আম্মাকে নিয়ে তোমাকে একবার যেন দেখতে চাই, আর আম্মার পছন্দ হলে যেন বিয়ে করি। ততক্ষণে তোমার সম্পর্কে অনেক কিছুই শুনেছি। আমার বিয়ে করাও জরুরি, নয়তো আম্মা খাওয়া দাওয়া ছেড়ে দিবেন। অন্যদিকে তোমার আপা নিজ ইচ্ছায় কিছু না বললে কিছু জানাও সম্ভব নয়। তাই কথা দেই তোমাকে দেখতে যাব। তোমার আপা হাসি মুখে বাকিটুকু বললেন। তিনি যেন নিশ্চিত ছিলেন আম্মা তোমাকে দেখলে পছন্দ করবে। ঠিক তাই হলো। খোঁজ নিয়ে জানতে পারি তুমি আর তোমার পরিবার হানি খালামণির বাসায় আছো। আম্মাকেও জানাই একটা মেয়ে আছে, দেখে আসো পছন্দ হয় কিনা। আম্মা তো বেশ খুশি। তোমাকে দেখার পর রাত্রে ঘুমাননি। সারা রাত তোমার সৌন্দর্যের প্রশংসা করেছেন। বাকিটুকু তো তুমি জানো। আমাকে বিয়ে করাটা অনুগ্রহ ছিল। প্রেমার কণ্ঠটা কেমন যেন শোনায়। তুষার কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, মোটেও না। আমার পছন্দ না হলে বিয়েটা হতো না। তোমার আপাও কিন্তু আমার ওপর চাপিয়ে দেননি, বলেছেন একবার যেন দেখি, পছন্দ হওয়ার পর বিয়ে। আর আমার আম্মার তোমাকে পছন্দ হয়েছে, বরং তোমার সাথে আমাকে মানায় না। কেন মানায় না? প্রেমা নিজের অজান্তে প্রশ্ন করল। তুষার বলল, আমার বয়স বেশি। প্রেমা আর কথা বাড়ালো না। তার ভালো লাগছে, হুট করেই ভীষণ ভালো লাগছে। এমনকি কাঠখোট্টা তুষারকেও এখন তার ভালো লাগছে। সে মৃদু হাসল। তুষার প্রেমার হাসি খেয়াল করে বলল, হাসছো যে? প্রেমা ঠোঁটে হাসি নিয়ে বলল, আপনার গোঁফ জমিদারদের মতো বড় বড়। প্রেমার কথা শুনে তুষারও হাসল। পদ্মজা নামটাতে জাদু আছে। তার কথা উঠতেই প্রেমা হেসেছে, জীবন্ত হয়ে উঠেছে। তুষার বলল, তোমার নানা বাড়িতে এখন কে কে আছে? নানু আর হিমেল মামা। নানুর কিডনিতে কিনা হয়েছিল, অপারেশন হয়েছে শুনেছি। শহরেই মেয়ের কাছে থাকতেন। গ্রামে আসতে গেলেন কেন? প্রেমা অবাক হওয়ার ভান ধরে বলল, আমি কি এখানে থাকি যে জানবো? প্রেমা থামল। তারপর আবার বলল, গত বছর আপা যখন আসছিল গ্রামে, তখন নানু আর মামা খালামণির কাছে ছিল। নানুর অপারেশন তখন হয়েছে, অনেক দিন কেটে গেছে। এখন নানু সুস্থ, গ্রামে সমস্যা হবে না। তোমার নানাকে দেখার ইচ্ছে ছিল, দেখতে পারিনি, আক্ষেপের স্বরে বলল তুষার। প্রেমা বলল, নানা তো 2 বছর আগেই চলে গিয়েছেন, দেখবেন কি করে? তুষার ছাউনির বাইরে আঙ্গুল ইশারা করে বলল, তোমাদের বাড়ির ঘাট না? প্রেমা বাইরে তাকালো, বলল, এত জলদি চলে এসেছি। তুষার কাপড়ের ব্যাগ হাতে নিয়ে বলল, কথা বলতে বলতে সময় কেটে গেছে। নৌকা মোড়ল বাড়ির ঘাটে এসে থামল। তুষার মাঝিকে টাকা দিয়ে প্রেমাকে হাতে ধরে নামায়। প্রেমার হাত ধরার সময় তুষারের মনে হলো এত কোমল হাত সে কখনো ধরেনি। তাৎক্ষণিক তার বুকের ভেতর কি যেন হয়। প্রেমা উঠানে পা রাখতেই বাসন্তীর সাথে দেখা হয়। বাসন্তী প্রেমাকে দেখে চমকে যান, হাউমাউ করে কেঁদে ওঠেন। প্রেমাকে শক্ত করে জড়িয়ে ধরেন। বাসন্তীর কান্না শুনে রুম্পা আর প্রান্ত ঘর থেকে বেরিয়ে আসে। রুম্পা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। প্রান্ত বাইরে ছুটে আসে। বাসন্তী কাঁদতে কাঁদতে বললেন, ও মা, মা আমার। প্রেমার আকস্মিক আগমন তিনি হজম করতে পারছেন না। মোড়লবাড়ি মরুভূমিতে পরিণত হয়েছে। মরুভূমির মাঝে প্রেমা যেন জল হয়ে এসেছে। প্রেমা বাসন্তীর পিঠে হাত বুলিয়ে বলল, শান্ত হও বড় আম্মা, শান্ত হও। বাসন্তী প্রেমার কপালে গালে চুমু দিলেন। তুষার পাশ থেকে সালাম দিল। বাসন্তী চোখের জল মুছে তুষারকে বলল, ভালো আছো আব্বা? জি আম্মা, আপনি তো অনেক শুকিয়ে গেছেন। মেয়েগুলো কাছে নাই, তারা ভালো নাই, আমি কেমনে ভালো থাকি বাপ? প্রেমা প্রান্তর দিকে তাকাতেই প্রান্ত প্রেমার মাথায় থাপ্পড় দিল, বলল, এতদিন পর আসলি? প্রেমা প্রান্তর চুল টেনে ধরে বলল, একদম মাথায় থাপ্পড় দিবি না, আমার মাথা ব্যথা করে। প্রান্ত আরও কিছু বলতে যাচ্ছিল, তুষারকে দেখে থেমে যায়। তুষার হাসতে কার্পণ্য করল না। সে প্রান্তর সাথে হ্যান্ডশেক করে বলল, দিনকাল কেমন যাচ্ছে? কুশল বিনিময় শেষে বাসন্তী তুষার আর প্রেমাকে নিয়ে বারান্দায় পা রাখলেন। দেখা হয় রুম্পার সাথে। রুম্পার পেট উঁচু হয়েছে। তার গর্ভাবস্থার 7 মাস চলছে। সে এই বাড়িতেই থাকে। হাওলাদার বাড়িতে এখন আর কেউ থাকে না। 7 মাসে অনেক কিছু পাল্টে গেছে। আমিনা আলোকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন।
বৃদ্ধা নূরজাহান মারা গিয়েছেন। বিদেশ থেকে লাবণ্য ও জাফর তাদের স্বামী স্ত্রী নিয়ে দেশে এসেছিল। 2 সপ্তাহ থেকে আবার ফিরে গিয়েছে। গ্রামবাসী এখন হাওলাদার বাড়িতে যেতে ভয় পায়। সেখানে নাকি আত্মারা ঘুরঘুর করে। প্রেমা রুম্পাকে 2 হাতে জড়িয়ে ধরল। কুশল বিনিময় শেষ করে রুম্পা তুষারকে প্রশ্ন করল, উনি ভালো আছে? জেলে খাউন দাউন দেয়? মারে কেউ? রুম্পার কণ্ঠে বেকুলতা। তুষার রুম্পাকে আশ্বস্ত করে বলল, আলমগীর সাহেব ভালো আছেন, সুস্থ আছেন, খাবার দেওয়া হয়, কেউ মারধর করে না, আপনি চিন্তা করবেন না। রুম্পা হাসল। আলমগীর সুস্থ আছে, এই খবরটাই রুম্পার বেঁচে থাকার শক্তি।